সাল 2013 কুইলিয়ান্স মিউজিয়ামের অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর অ্যান্ড্রু রুজভেল্ট একটি স্করপিয়নের ফসিলের সন্ধান পান। কোনো সাধারণ 1-2 ইঞ্চি লম্বা স্করপিয়নের ফসিল না, বরঞ্চ যেটা সাইজ ছিল একটি উল্ফের সমান। বিজ্ঞানীরা খালি যে বড় সাইজের স্করপিয়নের ফসিলের সন্ধান পেয়েছেন তা কিন্তু নয়, বিড়ালের সাইজের জায়ান্ট স্পাইডারের ফসিল, উট পাখির সমান বড় আরসোলার ফসিল, অ্যানাকোন্ডা সাইজের মিলিপিড এবং বাজ পাখির সাইজের ফড়িংয়ের ফসিলেরও সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা এখনও অবধি। এবং মজার ব্যাপার হলো, যখন এই সমস্ত ফসিলগুলোর কার্বন ডেটিং করা হয় তখন জানা যায় যে এই ফসিলগুলোর বয়স ডাইনোসরের সময়কালের থেকেও অনেক বেশি। জাস্ট ইমাজিন, ডাইনোসরের আগেও আমাদের এমন এক পৃথিবী ছিল যেখানে এই সমস্ত দানবাকার কীটপতঙ্গরা রাজ করত। তাহলে সত্যিই যদি এই সমস্ত কীটপতঙ্গগুলো পৃথিবীতে থেকে থাকতো, আজকের দিনে তারা কোথায় হারিয়ে গেল? কেনই বা তাদের সাইজ এত ছোট হয়ে গেল? আর পৃথিবীতে প্রাণের সঞ্চারই বা কী করে ঘটলো? এই সমস্ত জানতে হলে ভিডিওটি স্কিপ না করে পুরো দেখতে থাকুন। তাহলে দেরি না করে চলুন ফিরে যাওয়া যাক কয়েক মিলিয়ন সাল পিছনে। পৃথিবীর জন্মলগ্নে লাইফ ফর্মিংয়ের জন্য অ্যাটমসফিয়ার থাকলেও পুরো পৃথিবীর ভূমি ছিল শুকনো মরুভূমির মতো। কোথাও কোনো জীব বা প্রাণীর কোনো অস্তিত্বই ছিল না, যার কারণ হলো সূর্যের আলট্রাভায়োলেট বা অতিবেগুনি রশ্মি। এবং সেই সময় পৃথিবীর বায়ুমণ্ডলে কোনো ওজোন লেয়ার না থাকার কারণে সূর্যের আলট্রাভায়োলেট রে সরাসরি পৃথিবীতে এসে পড়তো, এবং যার ফলে কোনো প্রাণের সৃষ্টির সম্ভাবনা থাকলেও সেটি এই কারণে নষ্ট হয়ে যেত। কিন্তু এই সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও জলের প্রথম লাইফের ফর্মেশন হয় এককোষী অ্যামিবা রূপে, এবং তারপর তার থেকে আরও একটু উন্নত অ্যালগি রূপে। এবং এই সমস্ত জীবগুলো এনার্জি প্রডিউসের জন্য আর বংশবিস্তারের জন্য শুরু করে দেয় সালোক সংশ্লেষ, এবং যার ফলে জলে অক্সিজেনের প্রচুর মাত্রা বৃদ্ধি পায়, এবং অক্সিজেন জলে থেকে হালকা হওয়ার দরুন ধীরে ধীরে পৃথিবীর বায়ুমণ্ডলে মিশতে থাকে, এবং পৃথিবীর বায়ুমণ্ডলে অতিরিক্ত অক্সিজেনগুলো একটি নতুন বলয়ের সৃষ্টি করে, যা হলো ওজোন লেয়ার। এবং এই ওজোন লেয়ার সূর্যের আলট্রাভায়োলেট রেকে পৃথিবীর বুকে আসতে বাধা দিতে শুরু করে, এবং যার ফলে পৃথিবীতে প্রাণের এভলিউশন হওয়া আরও সহজ হয়ে পড়ে, এবং সমুদ্রে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর সৃষ্টি হয়, যেমন অর্থোপড, মোলাস্ক, ওর্মস, স্পঞ্জেস, একিনোডার্ম, নিকায়া, অ্যানোমেলোক্যাডিস প্রভৃতি। এবং এই সময়কালকে বিজ্ঞানীরা নাম দেয় ক্যামব্রিয়ান এক্সপ্লোশন। এবং এই পিরিয়ডের সময়ে এসে পৃথিবীতে শিকার এবং শিকারী উভয় প্রজাতির জীবেরই সৃষ্টি হয়, এবং তার সাথে সাথে তৈরি হয় ফুড চেন। এবং ধীরে ধীরে এই সময়কালের মধ্যে প্রচুর জীবের এভলিউশন হতে থাকে খুব দ্রুত গতিতে। কিন্তু এই সমস্ত এভলিউশনগুলো এতক্ষণ অবধি সবই ছিল জলের তলাতে। পৃথিবীর মাটিতে কোনো প্রকার জীবের অস্তিত্ব এখনও পর্যন্ত ঘটেনি। জলের তলায় প্রচুর পরিমাণে প্রাণীর বৈচিত্র্য আর শিকারী প্রাণী সংখ্যা বেড়ে যাওয়ার জন্য তাদের হাত থেকে বাঁচতে অনেক প্রাণী নিজেদের বাঁচাতে জলের উপরে উঠে আসে, যেমন অর্থোপড এবং রেপটাইল, এবং জলের উপরে তারা তাদের নতুন জীবন শুরু করে। কিন্তু এইসব প্রাণীদের দ্বারা তৈরি করা দুনিয়া তো কেবল আরম্ভ ছিল মাত্র। জমির উপরে বংশবিস্তারের জন্য প্রপার অ্যাটমসফিয়ার পাবার দরুন মাটির উপরেও দ্রুত গতিতে প্রাণের সঞ্চার ঘটতে থাকে। অ্যালগির মতো জীব মাটির উপরে এসে ছত্রাকের রূপ নিতে শুরু করে দেয়, এবং এই ছত্রাক থেকে ধীরে ধীরে ছোট প্ল্যান্টের সৃষ্টি হয়, এবং তারপর সেখান থেকে সৃষ্টি হয় বৃহদাকার উদ্ভিদের, এবং তারপর ধীরে ধীরে পুরো পৃথিবী জুড়ে ঘন ট্রপিক্যাল জঙ্গলের সৃষ্টি হয়, যা দেখতে আজকালকার জঙ্গলের মতোই অনেকটা। এই সময়কালকে রিসার্চাররা নাম দেন দ্য কার্বনিফেরাস পিরিয়ড। এই পিরিয়ডের পর পৃথিবীর বুকে প্রচুর প্রাণী ও জীব তাদের আলাদা আলাদা দুনিয়া তৈরি করছিল। যদি টেকনিক্যালি দেখা যায় তাহলে এদের প্রাণী বলা হয়তো ভুল হবে, কারণ এরা সাইজেই কেবল প্রাণীর সমান ছিল, কিন্তু ছিল এরা আসলে কীটপতঙ্গ। আর যেহেতু তাদের সাইজও ছিল বিশালাকার, সুতরাং পুরো পৃথিবী জুড়েই তাদেরই রাজত্ব ছিল। উদাহরণস্বরূপ সাধারণ এই মিলিপিডটাকে দেখুন, যেটাকে ছবিতে হয়তো ছোট লাগছে, কিন্তু এটির সাইজ আসলে এখনকার দিনের একটি ঘোড়ার সমান। শুধু তাই নয়, তখনকার দিনের সাধারণ একটা ফড়িংয়ের সাইজ আর ওজন ছিল এখনকার দিনের একটি কাকের সমান। এবং এই ফড়িংরা তখনকার দিনে ছোট ছোট কীটপতঙ্গ এবং অ্যাম্ফিবিয়ানদের শিকার করে খেত। এবং যেহেতু ফড়িংয়ের আগে কোনো উড়ন্ত জীবের সন্ধান পাওয়া যায় না, সুতরাং অনেক বিজ্ঞানী মনে করেন যে এরাই পৃথিবীর প্রথম উড়ন্ত জীব। এখন প্রশ্ন হলো, এই সমস্ত কীটপতঙ্গের সাইজ এত বড় কেন ছিল, আর কেনই বা তারা এখনকার দিনে এত ছোট হয়ে গেল? এর মূল কারণ হলো রেসপিরেটরি সিস্টেম। আসলে কীটপতঙ্গের আমাদের মতো লাংস বা নাক থাকে না। এরা সাধারণত এদের ত্বকে উপস্থিত স্পাইরাকেলের মাধ্যমেই শ্বাস প্রশ্বাস নিত, এবং তখনকার দিনে বাতাসে আজকের তুলনায় প্রায় 15 গুণ বেশি অক্সিজেন ছিল, যার ফলে তাদের শরীরে বেশি পরিমাণ অক্সিজেন প্রবেশ করত। ফলে যত বেশি অক্সিজেন তত বড় স্কিন সাইজ, আর যত কম অক্সিজেন তত ছোট স্কিন। এবং এটি সত্যতা যাচাই করার জন্য সায়েন্টিস্টরা
কন্ট্রোলড এনভায়রনমেন্টে এইসব কীটপতঙ্গকে বেশি মাত্রায় অক্সিজেন দিয়ে রিচার্জ করা শুরু করে এবং দেখেন যে এই সমস্ত কীটপতঙ্গের নিউ জেনারেশনগুলো সাইজ পূর্বের তুলনায় অনেকটাই বেশি বড় হয়ে গেছে। কিন্তু সময় সর্বদা এক থাকে না, যা সৃষ্টি আছে তা ধ্বংসও আছে। একসময় পৃথিবীর টেকটনিক প্লেটগুলো ধীরে ধীরে আলাদা হতে শুরু করে দেয়, যার ফলে শুরু হয় ভূমিকম্প এবং আগ্নেয়গিরি থেকে অগ্নুৎপাত হতে শুরু করে প্রচুর পরিমাণে, এবং অগ্নুৎপাতের ফলে বাতাসে প্রচুর পরিমাণে সালফার ডাইঅক্সাইড ছড়িয়ে পড়ে। শুরু হয় সালফার ডাইঅক্সাইডের অ্যাসিড বৃষ্টি এবং পৃথিবীর বায়ুমণ্ডলে কার্বনের মাত্রা খুব বেশি বৃদ্ধি পায় এবং অক্সিজেনের মাত্রা ধীরে ধীরে কমতে থাকে। পুরো পৃথিবী তছনছ হয়ে পড়ে এবং এই সময়কালের মধ্যে ঘটতে থাকা ধ্বংসলীলাতে পুরো পৃথিবী তছনছ হয়ে যায় এবং পৃথিবীর এই বিস্ফোরণের কারণে প্রায় 95% প্রাণীর প্রজাতি পুরোপুরি ধ্বংস হয়ে যায় এবং যে সমস্ত প্রাণীগুলো বেঁচে যায় তাদের পরবর্তী প্রজন্ম এভলিউশনের কারণে পৃথিবীর নতুন এনভায়রনমেন্টের সঙ্গে খাপ খাইয়ে নতুন রূপে এবং ছোট আকারে পৃথিবীতে জন্মাতে শুরু করে দেয়। সুতরাং এই কারণেই হয়তো এখনকার দিনে ফড়িং বা একটা শুঁয়োপোকার সাইজ আমাদের কাছে তুচ্ছ মনে হয়। তো আমরা এতক্ষণে যেগুলো আলোচনা করলাম সেগুলো ডাইনোসর পৃথিবীতে আসার অনেক আগের ঘটনা। সুতরাং একবার ভেবে দেখুন ডাইনোসর আসার আগে আমাদের পৃথিবীতে কত কিছু ঘটে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি আপনাদের কোনো মতামত থাকে সেটিও কমেন্ট করে জানাতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর বোধ বিকাশ আপনি নতুন হলে এরকম ভিডিও আরও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অল করে দিন, যাতে কোনো নতুন ভিডিওর আপডেট আপনাদের মিস না যায়।